গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন টাইম হচ্ছে সকাল 7টা। এখন আমার সকাল হয়ে অনেক সকালে 6:30টার সময় উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কিচেনে এসে কিছুটা রান্নার জোগাড় করে নিয়েছি, মানে কাটাকুটি ছিল সেগুলো করে নিয়েছি। এখন আর রাতে করে রাখি না, যেহেতু সকাল সকাল উঠে যাচ্ছি, অভ্যেস করে নিয়েছি, সেই কারণে সকালেই সেগুলো সেরে নিই, সুবিধা হয়, একবারে হাত লাগিয়ে সমস্তটা হয়ে যায়, যেহেতু টাইমটা বেশি থাকে। তো চলুন আজকের ব্লগটা এই সকালবেলা থেকেই রান্নাঘর থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে শিমটা কেটে নিয়েছি, সাথে ফুলকপি কুচিয়ে নিয়েছি, কুচানো মানে এরকমভাবে কেটেছি। একটা ফুলকপি দুভাগ করেছি। এটা আছে পিন খেজুর, পিন খেজুরটা কিছুটা দিয়েছি, বাকি লাগলে দিয়ে দেবো। এখানে টমেটো, আর এখানে আছে মাছ, কাল কিছুটা করেছিলাম, বাকিটা আছে নুন হলুদ মাখানো, ফ্রিজ থেকে বের করে এনেছি। তো এই হচ্ছে জিনিসপত্র, সমস্ত কিছু করে নেব। আর ভাতটা এখানে একবার ফুটিয়ে রেখেছি, আর একবার মাসি এখনো আসেনি, কারণ মাসি যেহেতু শীতকাল সেহেতু বলেছে একটু বেলা করে এসো, অসুবিধা নেই, আসবে হয়তো 8টা সাড়ে 8টার দিকে। বাইরে এখনো রোদ ওঠার কিচ্ছুই নেই, আর হাওয়া দিচ্ছে সেই লেভেলের। মাসি চলে এসেছে। মাসি, ঠান্ডা কেমন? ঠান্ডা কেমন? মাসির কাছে প্রত্যেকদিন ঠান্ডার আপডেট নিই, যদিও আমরা জানি কিরকম ঠান্ডা, কিন্তু মাসি আসে তো অত দূর থেকে, ওই কারণে মাসির কাছে আপডেটটা ভালো পাই, বাইরে কিরকম ঠান্ডা, নাকি বলো? ঠান্ডা কিরকম? বাসন ভিজানো আছে, চিন্তা নেই। তো মাসি চলে এসেছে, আর চিন্তা নেই। আর মাছ ভেজে নিয়েছি 4 পিস, আর এখানে ফুলকপি আলু এখন কষানো চলছে, হয়ে এসছে, এবার জল দেব। তো আজ কি বানিয়েছি সেটা একবার দেখিয়ে দিই। গরম ভাত একদম ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, গরম খেতে পারে না। প্রথমে দেখায় এখানে বানিয়েছি হচ্ছে, বাবা এখনো ধোয়া উঠছে, টমেটোর চাটনি, যেটা পিন খেজুর দিয়ে বানিয়েছি চিনি দিয়ে। এটা রঞ্জন খাবে না, এটা রাখাই আছে, এটা আমার জন্য। আর এখানে আছে শিম ভাজা, এটা রঞ্জন খাই। আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর কিছু বানাতে হবে না বললো, তো এই দিয়েই আজকে খেয়ে নেবে। এই মনু, গেট খুললেই হলো, এরা বসেই থাকে গেটে। এই যে ছোট ছোট ছানা, ছোট্ট ছোট্ট। এ পেঁয়াজ কলি আছে? না, পেঁয়াজ কলি আনছো না কেন? কি আছে? কাকবোতো শাক আছে না? শাক, করলা, টমেটো, মটরশুঁটি। কি করলে আর সবজি তাহলে? পেঁয়াজ কলি আমি 3 দিন থেকে খুঁজছি, বাজারে আসছে না। হে ভগবান, পনকার শাক কত করে? 10 টাকায় 300। তাহলে দিয়ে দাও অল্প, ওইটাই আপাতত। পোস্ত খাবো। কাকবোতো শাক আনুনি নাকি একদিনও? এই পনকার শাকগুলো ভালো হবে, ছোট ছোট দিলাম, ভালো হবে। আরে অর্ধেক ফেলাই যাবে তো। এইটা 10 টাকা দাম, এইটুকু ব্যবসা সত্যি। আর কি রয়েছে? কুমড়ো, ফুলকপি, কুমড়ো, কচু। কচু খাই না। মটরশুঁটি, বেগুন। মটরশুঁটি বেগুন সব আছে। ধরাবার জন্য এই হাওয়াটা থাকবে? হ্যাঁ থাকবে, জয় শ্রীরাম বলে থাকবে নাকি? ও দেখা যাক। তো আজ হচ্ছে রাম মন্দিরের প্রতিষ্ঠা, সেই কারণে আমাদের বাড়িতেও প্রদীপ জ্বালাতে হবে। ওই জন্য রঞ্জন স্নান করে জ্বালিয়ে দিচ্ছে। আমি কখন স্নান করব ঠিক নেই, ও জ্বালিয়ে দিক, সকাল থেকেই জ্বলবে, কিন্তু হাওয়াটা থাকবে না গো। একটা ইয়ে দিতে হতো, কিছু গার্ড দিতে হতো। জয় শ্রীরাম, দেখা যাক থাকে কি না। অনেকটা তেল দিয়ে গেছে শাশুড়িমা, তো এটা জ্বালাতে বলে দিয়ে গেছিলো, তুলসী মন্দিরে জেলে দেওয়া হলো, জ্বলুক।
12টা বেজে গেলেও এখন গা থেকে সোয়েটার খোলা যাবে না, মানে মনে হচ্ছে যত বেলা বাড়ছে তত যেন শীতটাও করছে। স্নান না করলে এটার মানে মুক্তি নেই, কিছু করার নেই। বাড়ির সমস্ত যা কাজ ছিল টুকিটাকি সব সেরে, টিফিন সেরে, রঞ্জনও চলে গেছে স্কুলে, সব করে, আর ভিডিও ছিল একটা শর্টস, সেটাও আপলোড করার ছিল, এডিট করে আপলোড করতে হতো, সেটাও করে দিয়ে তারপর এখন এলাম ছাদে। তো আমার গাছগুলো বেশিরভাগই সব তছনছ করে দিয়েছে বৃষ্টিতে। এখানে ছিল গাছ, সেটা এমন অবস্থা হয়েছিল কেটে ফেলে দিয়েছি, আবার নতুন চারা গাঁদার বেরিয়েছিল এই ফুল থেকেই, সেগুলো বসিয়েছি। পাশাপাশি এইগুলো আর এই গাঁদাটা দেখুন, আমাকে লোহার রড দিয়ে বেঁধে রাখতে হয়েছে। অনেক ডাল ভেঙে আছে, অনেক ফুল ভেঙে আছে, কি করব, এই যে পড়ে আছে দেখুন, এই যে কত ভারী হয়ে গেছিলো ফুলে, মানে ডালগুলো আর রাখা যাচ্ছে না। ফুলগুলো এখনও আছে আর অনেক ভেঙে গেছিলো। আর এই গাঁদাটা দেখুন, এটাতে তো পাতা দেখতে পাবেন না, একটা গাঁদা গাছে কতটা বড় সাইজের গাঁদা, সাথে অনেকগুলো গাঁদা ধরে আছে, একদম মাথা মটকে পড়েছিল। এটাকেও রড দিয়ে বেঁধেছি। চন্দ্রমল্লিকাটা পুরোই ভেঙে আছে, এই গাছের গোড়াই ছিল, দিয়ে এই গাছের ডালটা যখনই নিচে পড়েছে পিরাপিটের মধ্যে, তখন এটাও ভেঙেছে। কি করব, দুটো ফুল ছিল, ওপরেগুলো শুকিয়ে গেছিলো, কেটে দিয়েছি। আর বাদবাকি গাঁদা গাছ বৃষ্টিতে মানে প্রায় শেষের দিকে, ফুলগুলো সব নষ্ট হয়ে আছে, তবুও কিছু কিছু রয়েছে সেগুলো। আর এই বড় গাঁদা যেটা দেউল থেকে এনেছিলাম, সেটার অবস্থাই, আর একটা ফুল নষ্ট হয়ে গেছিলো, ওটা কেটে দিয়েছি, কুড়ি আছে, আবার হবে। আর এগুলো হচ্ছে রক্তগাঁদার ডালগুলো, যেটা ভেঙেছে বড় গাছটা, এই একটা লাগিয়েছি, এইখানে একটা লাগিয়েছি, আর ওই দিকে একটা লাগানো আছে, এই যে এই একটা, তিনটে। চন্দ্রমল্লিকাতে ফুল হচ্ছে আর এটাতেও ফুল হচ্ছে। আর আমার কাছে জানতে চেয়েছিলেন কমেন্টে যে আমি গাছের মধ্যে কি দিই। গোলাপ গাছে দেখুন প্রচুর কুড়ি এসছে, প্রত্যেকটা ডালের মধ্যে কুড়ি আছে, আর ডালও হয়েছে, অনেক কুড়ি আছে। ফুলগুলো হলেই হয়, ঝরে গেছিলো, দুটো তিনটে ফুল ছিল, তো একবার করে ডাল কেটে দিলে তারপর আবার কুড়িয়ে এলে তখন একসাথে অনেকগুলো ফুল হয়। তো গোলাপ গাছ বা যে কোনো গাছে আমি কি দিই যে এতটা ফুল হয়, তো মায়ের কাছ থেকে শেখা, সেইটাই আপনাদের সাথেও শেয়ার করছি। এই যে হলুদ গোলাপ, এটা দুটো কুড়ি আছে, গোলাপি গোলাপের কুড়ি চলে এসছে, আর সাথে এগুলোতে নতুন পাতা হচ্ছে। এটাও গোলাপি গোলাপের কুড়ি, ফোকাসিং হচ্ছে না, হ্যাঁ এটাও গোলাপি গোলাপের কুড়ি, এটা হলুদ গোলাপ। তো গাছের মধ্যে বিশেষ কিছুই দিই না, যেটা আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে ডিমের খোসা গুঁড়ি করে সেটা দিই গাছের মধ্যে, আর সাথে যা ফুল পাতা পড়ে সেটা গাছের গোড়াতেই দিয়ে দিই, কারণ যখন মাটি দেবো ওটা আবার মাটির সাথে সার হয়ে যাবে। আর সাথে কি দিই সেটা দেখাচ্ছি। আর বিশেষ কিছু না, বছরে একবার খৈল দিই, ব্যাস একবার, প্রত্যেকবার নয় বা প্রত্যেক মাসে নয়, আমি এটাই প্রত্যেকবার কন্টিনিউ করি, তাতেই আমার যা গাছ হয় এতেই এনাফ। আর গাছের গোড়াগুলো মাঝে মধ্যে খুঁড়ে দিই, যখন দেখি যে অনেকটা শক্ত হয়ে গেছে গোড়াগুলো আর জল পেরোচ্ছে না তখন। আর এই চন্দ্রমল্লিকাটাও নষ্ট করে গেছে বৃষ্টির জলে, দেখুন কীরকম কালার হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। আর সাইডে ডাল বেরোচ্ছে, আশা করি হবে, জল দিতে হবে, গাছে জল দিইনি। ক্যালেন্ডুলার সব ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো, কেটে দিয়েছি, এটাও নষ্ট হয়ে গেছে। গোলাপটা শুধুমাত্র ফুটে আছে, আর কিচ্ছু নেই। পালং শাকগুলো একদিন কেটে তুলেছিলাম, খিচুড়ি বানিয়েছিলাম, সেদিনকে দিয়েছিলাম। আর শীষ পালং এই দেখুন হয়ে গেছে, যেটার জন্য রাখা পালং শাকটা ছোট্ট মতো, ওটাতেও হয়ে গেছে। তো আপনাদেরকে বলে দিই, আশা করি বুঝতে পারছেন এটা কি। এটা হচ্ছে মানে চা করে নেওয়ার পর যে চা পাতাটা থাকে, আদাও আছে সঙ্গে, কারণ আমি লাল চা যখনই করি তখন আদা দিয়ে বানাই। তো এটা হচ্ছে গাছের সবথেকে ভালো সার। দুধ চা না, লাল চায়ের যে চাটা থাকে সেটা রেখে দেবেন, শুকিয়ে যাবে এরকম পাত্রের মধ্যে, তারপর এটা গাছের গোড়ায় দিয়ে দেবেন, আর কিচ্ছু করতে হবে না, জল দিয়ে দেবেন, ব্যাস এটা মাটির সাথে মিশে যাবে। এটা একসাথে অনেকটা জড়ো করি, তো কমই ছিল, তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে দিচ্ছি। এই যে গাছের গোড়ায় অল্প করে দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। আর গাছে জল তো প্রত্যেক দিন দিতেই হয়, এটা একটু খেয়াল রাখবেন, জল দেখে যে কতটা লাগবে, কখন লাগবে, খুব বেশি মাটি ভিজিয়েও রাখবেন না, আবার শুকাতেও দেবেন না, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ব্যাস। কারণ আমি ছোট থেকে মাকে দেখে এসেছি এরকমভাবে গাছের যত্ন করতে, সেটাই আমিও করি। সব গাছেই ওই সারটা দিয়ে দেবো, সার বলতে চা পাতাটা, দেখছেন গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। আর বিকাল দিকে জল দিই না, শীতকাল যেহেতু, সকাল দিকেই দেওয়ার চেষ্টা করি, একবার, গ্রীষ্মকালে দুবার, এটা হচ্ছে নিয়ম। গোলাপ গাছেও দিয়ে দেবো।
এটা পুরোটাই গোলাপ গাছেই দিয়ে দেবো। এদিকে বিছানা বালিশ সব রোদে দিয়ে দিয়েছি, আর গাছে জলগুলোও দিয়ে দিলাম। দেখুন এই গোলাপ গাছটার সবসময় মানে খেয়াল রাখি যে ফুল হয়ে গেলেই ডালগুলো কেটে দিতে হবে, আবার তবেই নতুন কুড়ি আসবে। ওই যে এই ডালটাই দেখুন 3টে একসাথে কুড়ি এসছে। ডালগুলো কেটে দেওয়ার জন্য এরকম হয়, ঠিক আছে? গোলাপ হয়ে গেলেই ডালগুলো কেটে দিতে হবে। তো গাছে সব জল দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগতো মোটামুটি সবই দিয়ে দিয়েছি। আর শীতকালের দিন তো খুব একটা শুকাই না, সে কারণে দিনে একবার বা 2 দিনে 1 দিন দিলেই এনাফ হয়, প্রত্যেক দিন না দিলেও চলে। কিছু কিছু গাছ আছে, যেমন গোলাপ গাছে একটু জলটা বেশি লাগে, সেই কারণে একটু বেশি লাগে, দিতে হয়। আর বাদবাকি সব দিয়ে দিলাম। কি লেভেলের যে শীত পড়েছে কিছু বলার নেই। তো সোয়েটার তো গায়ে থেকে খোলা যাচ্ছে না, কিন্তু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেই কারণে বিশেষ ওটাকে খুলে রাখতেই হলো, কিছু অপশান নেই। তো ব্যাপার হচ্ছে এই যে হাতের ট্যাটুটা দেখেছেন, জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছেন। এই যে প্রথমে যখন ট্যাটুটা কুড়িয়েছিলাম এই কালারগুলো একটা আলাদাই লেভেলের ছিল, মানে দেখে একটা বোঝা যাচ্ছিল যে হ্যাঁ একটা ট্যাটু, হাতের মধ্যে একটা কালার বসলে তো সেটার একটা কালারের ইফেক্ট আসবে। তো এতটা ঘোলাটে হয়ে গেছে কালারটা, জানি না কি জন্য। কালার মানে কি, কালারের কোনো ভাগ আছে কিনা যে এই কালারে এটা হয় বা সেটা হয় বলতে পারবো না, যারা ট্যাটু বানান তারাই বলতে পারবেন। তো কালারটা এমন হয়ে এসছে, মানে যে যন্ত্রণা একবার ভোগ করেছিলাম, ভেবেছিলাম যে হয়তো আমাকে আর ট্যাটুটার পিছনে কোনো টাইম দিতে হবে না, এমনি এটা ঠিক থাকবে। কারণ অনেকেই দেখেছি যে একবার ট্যাটু করানোর পর আর কিন্তু কালার বা কোনো কিছু মেনটেনের দরকার পড়ে না। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়ে গেল না, কালারটা এমন ঘোলাটে হয়ে গেল, যারা অরিজিনাল সামনে থেকে আমার ট্যাটুটা দেখছে না তারা বলছে ট্যাটুটার কি কালার উঠে গেছে, পিঙ্ক কালারটা একদমই বোঝা যাচ্ছে না, ব্ল্যাকটাও তাই, ক্যামেরাতে জানি না কীরকম আসছে। তো এতটাই ঘোলাটে কালার, মানে যে শেপটা আছে সেটা যেন অ্যাকচুয়াল আসছে না, জানি না কিসের জন্য। তো আবার এই ট্যাটুটা নাকি ঠিক করাতে আমাকে যেতে হবে। ঠিক করাতে বলতে যেভাবে আবার ট্যাটুটা বানানো হয়েছিল সেম আবার ডাবল কালার বসবে, এটাতে কোটিং করা হবে, সাথে মানে সেম যন্ত্রণা আবার আমাকে ফিল করতে হবে। আমার ভেবেই যে কি কষ্ট হচ্ছে। আর এই শীতের মধ্যেই চাইছিলাম যে কিছুদিন বাদ করব, কিন্তু এতটা মানে কীরকম একটা লাগছে, যা বলবেন বলুন। খুব শখ করে ট্যাটুটা বানিয়েছিলাম, তো ভেবেছিলাম যে আর হয়তো এটার পিছনে কোনো সময় দিতে হবে না, এটা নিয়ে ভাবতে হবে না, কিন্তু সেটা হলো না। এটা কিন্তু মানে লাগছে না আমি যেরকম অ্যাকচুয়াল চেয়েছিলাম সেরকম প্রথম ছিল। তারপর এখন তো মোটামুটি 3-4 মাস হয়ে গেল, 3-4 মাস বাদে দেখছি এরকম কালার এসছে। এই যে বলুন তো, এই যে ঘোলাটে টাইপ একটা কালার, শেপগুলো অ্যাকচুয়াল বোঝাই যাচ্ছে না। তো এটাকে আবার আমাকে কালার করাতে যেতে হবে সেই মোহাম্মদ বাজার, এই শীতের মধ্যে ঠান্ডায়, সামনে সরস্বতী পুজো, চাইছি তার আগেই কমপ্লিট করে নিই এটা। তাহলে আবার তো করালে আমাকে তো 7 দিন আবার হাতে ব্যান্ডেজ মেরে বসে থাকতে হবে, কিছু তো করার নেই, অপশন নেই, ঠিক আছে? আবার তো সেম যা প্রসিডিওর আগেও হয়েছিল সেমই আশা করি এবারও হবে, আলাদা তো কিছু হবে না। তো এটাই হচ্ছে চিন্তার ব্যাপার, কি আর করা যাবে। কোনো কাজ আমার যদি জীবনে একবারে হয় তাহলে জানবো অনেক বড় কিছু পেয়ে গেলাম, এটা তো হয় না, তো এটার ক্ষেত্রেই বা কেন হবে। তো যাই হোক, এটা আবার একটা বড় হেডেক যে আমার হাতের ট্যাটুর কালার প্রায় উঠে যাওয়ার মতো। যারাই দেখছে তারাই বলছে যে কালারটা কি তুমি অনেক বছর আগে করিয়েছো, কালারটা কীরকম ঘোলাটে হয়ে গেছে, উঠে যাচ্ছে মনে হচ্ছে। তো এটা হচ্ছে প্রবলেম, দেখা যাক। আর ভাবছি এটার সাথে আরও একটু কিছু অ্যাড করিয়ে নেবো, মানে এই জায়গাটা খুব ফাঁকা লাগছে, এই জায়গাটায় কিছু যদি করানো হয় তো করিয়ে নেবো। চারিদিকে শুধু জয় শ্রীরাম বাজছে। তো আমার কাজটা সব হয়ে গেছে, এখন অনেকটা টাইম হয়েছে, কিন্তু 12:30টার দিকে বাজতে যায়, 12:30 কি 1:45, 1 মিনিট, হ্যাঁ 12:50। তো কাজটা সব হয়ে গেছে, রোদটা মুখে লাগছে প্রচণ্ড, কাজটা সব হয়ে গেছে। এবার শুধুমাত্র স্নান করে এই রোদের মধ্যে আমি বসবো ছাদে, দুপুরে মোটামুটি 3টে 3:30 পর্যন্ত এখানে বসে থাকবো, তারপর গিয়ে আমি রুমে বসবো, টিভি চালাবো, তার আগে কিচ্ছু না। ছোট কাপে দিলে হায় পড়ে গেল। আরে ঠিক আছে, বিছানার চাদরটা এমনিও আজকে তুলে দেবো, সরি। আমি ওইদিকে কেন শোবো, অদ্ভুত ব্যাপার, বিছানার চাদর এমনিও আজকে তুলবো। তো সন্ধ্যাবেলা চা, লাল চা, ছি ছি ঠান্ডার সময়, ছি কি হলো, বিছানাতে চা পড়ে গেল আজকে, মানে চাও বলছি, বিছানাও চা খেয়ে নিল, তাই না? চাও বিছানা খেয়ে, হ্যাঁ চায়ের সাথে কি আছে, চায়ের সাথে এই শীতকালে বাবা হাতেই দেবে নাকি, এই প্যাকেটটাতেই নামাও এখানে,
হাতে করে নিয়ে কি আমি তেল তেল হাত করবো নাকি? হ্যাঁ, এখানে আছে গরমা গরম, গরমা গরম, গরম নাই আর ঠান্ডা। তো এখানে চপ স্কুল থেকে আসার সময় নিয়ে এসছি রঞ্জন। তো চপ সাথে চা সন্ধ্যাবেলা। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যাবেলা সেই যে মানে বিকালে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকেছি, আর বেরোতে ইচ্ছে হচ্ছে না। রঞ্জনও বলছে চা করবো না, তো কোনো রকমের চা করেছে। সকাল আর সন্ধ্যা তো শুধু চাটাই ওর ডিউটি, আর কি ডিউটি আছে। তো চাটা খাবো, চায়ের সাথে আছে চপ, আর চাটা পড়ে গেল। বিছানার চাদরটা আবার চেঞ্জ করতে হবে, একটা এক্সট্রা কাজ বেড়ে গেল, আর কিছুই না। এই শীতকালে না ওরে কি ঠান্ডা, মানে আর নিচে পা দেবো না। আমি এই বসে গেছি, ব্যাস আমার শিফট হয়ে গেছে। এবার শুধুমাত্র রাতের খাবার বানাবো, তখন শুধু নিচে যাব। তাছাড়া আর আমি বিছানা থেকে উঠছি না। এই যে ব্ল্যাঙ্কেট একদম জড়িয়ে বসে আছি। চা খাবো, এখানেই হাত দেবো, এখানেই সব করবো, তাই না বলা? রঞ্জন বলছে তুমি দিন দিন কুড়ে হয়ে যাচ্ছ, শীতকাল। আরে শীতকালে কি পারা যায়, আর কি বিভৎস ঠান্ডা। হাত পা কোনো মতে গরম হতে যাচ্ছে না। শরীরের বাদবাকি অংশগুলো তাও ঠিক আছে, কিন্তু হাত পাগুলো নিয়ে না প্রচুর অস্বস্তি। কি করব, চলুন চাটা খাই। তো চা শেষ হতে না হতেই চলে এসেছে আবার এখানে সিঙ্গারা আর সাথে জিলিপি। শাশুড়ি মা বাজার গেছিলেন, তো নিয়ে আসছেন। এটা আমার, রঞ্জন খেয়ে নিয়েছে একটা সিঙ্গারা আর একটা জিলিপি। চাটা শেষ করে দিয়েছি, চপও শেষ করে দিয়েছি, এখন এটাই পড়ে আছে, খেয়ে নেবো। তো রাতের ডিনার বানাতে নিচে চলে এসেছি। এখানে বানাবো হচ্ছে চানা মশলা, তার জন্য চানা আলু সিদ্ধ করে নিয়েছি, আর বাদবাকি সব নিয়ে চলে এসেছি। ওপর থেকে টমেটো পেঁয়াজ বসিয়ে। গরম থাকতে থাকতে খাও, নাহলে ঠান্ডা একদম 2 মিনিটে ঠান্ডা হয়ে যাবে। তো এখানে রাতে রান্না করে নিয়ে চলে এসেছি পরোটা, সাথে চানা মশলা, আর সাথে মিষ্টি আছে, দুটো নেব, ব্যাস হয়ে যাবে আজকের ডিনার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার নিদ্রা যাবার পালা। বিছানা আমাদের অপেক্ষা করছে, আর কম্বল ব্ল্যাঙ্কেট সব অপেক্ষা করছে। পা হাত ঢুকিয়ে বসবো, একটু মুভি টুভি দেখবো, যেহেতু কাল ছুটির দিন আছে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সে কারণে স্কুল ছুটি আছে। তো বিশেষ একটা চাপ নেই সকালে ওঠার, আর এমনিতেও অভ্যেস হয়ে গেছে, উঠে যাব, অসুবিধা নেই যত রাতেই শুই। তো চলুন, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার আগামী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।